কোপার ফাইনালে লড়ছে আর্জেন্টিনা কলম্বিয়া। দর্শকের বিশৃঙ্খলায় সোয়া 1 ঘন্টা দেরিতে শুরু ম্যাচ। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব স্পেনের। In 2024, Spain are the champions of Europe again. মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ স্লোগান। শাহবাগে ছাত্রলীগের অবস্থান, কোনো দাবি মানা হবে না, সাফ জানালেন তথ্যমন্ত্রী। সরকারি জমি দখলের অভিযোগ, শরীফ হাউজিং এর বিরুদ্ধে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। খাল দখল করায় 4 দফা নোটিশ। প্রতি বছর দেশে প্রায় 13,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মৃত্যু হয় অন্তত 7,000-এর। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই, হুঁশিয়ারি জো বাইডেনের। ট্রাম্পের ওপর হামলায় দুঃখ প্রকাশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। কোটা ইস্যুতে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর রোববার রাতে আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। অন্যদিকে শাহবাগে একত্রিত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে এসে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, কোনো অযৌক্তিক দাবি মানা হবে না। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রোববার গণভবনে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জড়ো হয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পিএম এর কাছ থেকে একটা ডিপ্লোম্যাটিক উত্তর আশা করছিলাম। এই কোটা ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করতে হবে। আমরা সকলে যারা এখানে এসেছি, 5টা হলের সব মেয়েরা আমরা গেটে তালা ভেঙে এখানে চলে এসেছি। সেখানে দেখা যাচ্ছে আমরা নারীরা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। শিক্ষার্থীদের এমন জমায়েতের বিপরীতে একত্রিত হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা আসতে থাকেন শাহবাগের দিকে। রাত 2টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের মহাসচিব ও সাংসদ মাইনুল আহসান নিখিল সহ আওয়ামী লীগ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের বাংলাদেশে নিজেকে রাজাকার দাবি করে কোনো দাবি আদায় হবে না। নিজেকে রাজাকার পরিচয় দিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। এটা কিসের মেধাবী? একটা গতিশীল রাষ্ট্রকে দাবিয়ে দিতে চায়, একটা সুন্দর শিক্ষার পরিবেশকে তারা নষ্ট করতে চায়। রাত 1:30টার দিকে রাজু ভাস্কর্য থেকে হলে ফিরতে শুরু করে আন্দোলনকারীরা। 2:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। এক দফা দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আর মুক্তিযোদ্ধাদের অপমানের প্রতিবাদে বিকেল 3টায় রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি রয়েছে ছাত্রলীগের। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে রোববার মধ্যরাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত 12টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে রাত 2টার দিকে হলে ফিরে যায় আন্দোলনকারী, নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এদিকে মধ্যরাতে শত শত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন। মিছিল শেষে রাবির মূল গেট সংলগ্ন ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা নিয়ে সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকে। এ নিয়ে সরকারের এখন কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামিমা আক্তারের প্রতিবেদনে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে রোববার গণভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতেই চলবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়
তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্র কিংবা অনিয়ম বিএনপির শাসনামলে শুরু হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো। তবে এই নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে তিস্তার পানি ভারতে আটকে আছে জানিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভারতের মাধ্যমে করলে ভালো হবে বলে মত দেন। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিল করে সরকারের 2018 সালে পরিপত্র বাতিল করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ সব কোটা পুনর্বহাল করেন উচ্চ আদালত। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। এদিকে হাইকোর্টের এ রায় আপিল বিভাগের দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কোটা নিয়ে সরকারি পরিপত্র বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। 11 জুলাই আদালত থেকে কোটা পুনর্বহাল করে আংশিক রায় প্রকাশের পর আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে, কোটার প্রথা নাই। যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে। সুতরাং আমার মনে হয় না এখানে এত হাড়ি কিছু আছে। এখন স্টুডেন্ট যারা আন্দোলন করতেছে তাদেরকে কর্তৃপক্ষ সহ সবাই বারবার বলা হচ্ছে যে 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার জন্য। যেহেতু বিষয়টা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছে। সব পক্ষেরই দায়িত্ব হচ্ছে এই রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল হয়েছে, আপিলের রায়টাকে দেখা এবং আপিলের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। রায়ে আদালত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় ও 2013 সালে লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখার কঠোর নির্দেশনা আছে এবং 30% কোটা পূরণ না হলে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ দেয়া হবে। তাই কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি আদালত জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বজায় রাখার আদেশ দেন। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে। হাইকোর্টের এ রায় আপিল বিভাগ থেকে দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কেরানীগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগ শরীফ হাউজিংয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে অবৈধভাবে বালু উত্তোলনেরও। এদিকে খাল দখলের অভিযোগে 4 দফা নোটিশ পেলেও আমলে নেয়নি শরীফ মেলামাইনের প্রতিষ্ঠান শরীফ হাউজিং। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। এ যেন এক স্বর্গরাজ্য। তবে এত কিছুর নেপথ্যে রয়েছে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি দখলের দীর্ঘ ইতিহাস। রাজধানীর কেরানীগঞ্জে এই সাম্রাজ্য গড়েছে শরীফ হাউজিং। রয়েছে সরকারি জমি দখলের অভিযোগ। কালিন্দী পশ্চিম মুসলিমবাগ এই জায়গাটিতে ফসলি জমি ভরাট করে অবৈধভাবে বালু উত্তোলন করে শরীফ হাউজিং। সাইনবোর্ডের নাম থাকার পরও তা নিজেদের জমি নয় বলে অস্বীকার করেন হাউজিংয়ের কর্মকর্তা। ওটা আমাদের জায়গা না, ওটা হয়তো কেউ লাগাইতে পারে, ওটা সাইনবোর্ডটা আমরা দেখবো। এটা যে কেউ আমরা বলতেছেন কেউ লাগাইছে, ওটা জায়গা আমাদের না। লেখা তো শরীফ হাউজিং, সব জমি ছিল এগুলো।
সব চাষাবাদ করতো। একবার সাইনবোর্ড হালাই দিয়েছে, আবার সাইনবোর্ড লাগাইছে। দেওসুর খাল দখলের অভিযোগও শরীফ হাউজিং এর বিরুদ্ধে। শুধু তাই নয়, শতবর্ষিক গাছ কেটে ফেলার পর গেল বছর বন বিভাগ সেই কাটা গাছ জব্দ করে। সংবাদ মাধ্যম তথ্যে জানা যায়, এই হাউজিং এর দখল থেকে খাল উদ্ধার ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসন শরীফ আবাসন প্রকল্পকে 4 দফা নোটিশ দেয়। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করে শরীফ হাউজিং। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। শরীফ হাসপাতাল ও শরীফ রোজ ভ্যালি মার্কেটের সামনের এই অংশটি সরকারি জায়গার উপর অবৈধভাবে দখলে নেওয়ায় সম্প্রতি উপজেলা পরিষদ থেকে তা ভাঙার ব্যবস্থা নেওয়া হয়। সরকারি জায়গার উপর স্থাপনা আছে, সেটি তারা অপসারণ করা কাজ শুরু করেছে। তারপরে আসলে এটি আবাসিক এলাকা নামে সে একটি অনুমোদন নিয়েছিলেন, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। সে শরীফ ফুড কোর্ট, শরীফ ম্যাজিক পার্ক এইসব করছে। তা আমি নির্দেশনা তাদেরকে ডেকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে এইসব সরানোর জন্য টাইম বেঁধে দেওয়া হয়েছে। যদি না সরায় তাহলে আমরা আমাদের মতো আইনগত ব্যবস্থা নিব। সরকারি জমিটি নিজেদের বলে দাবি করে শরীফ হাউজিং। সরকারি জায়গা না, এটা কোম্পানির ব্যক্তি মালিকানা দেনি। এক পর্যায়ে নিউজ না করার সত্ত্বে দেশ টিভির প্রতিবেদককে ম্যানেজ করারও চেষ্টা করেন ডিজিএম। জোরপূর্বক জমি ক্রয়, অবৈধভাবে বালু উত্তোলন সহ সরকারি জমি দখল সহ নানা বিস্তর অভিযোগ শরীফ মেলামানির প্রতিষ্ঠান শরীফ হাউজিংয়ের বিরুদ্ধে। প্রশাসনের নীরবতায় তাদের এই রমরমা দখল বাণিজ্য চললেও সাধারণ ভুক্তভোগীদের দাবি অচিরে এমন অবস্থা থেকে মুক্তির। সাদাত নিশাদ, দেশ টিভি, কেরানীগঞ্জ। সংবাদ সকালে আরও থাকছে। অভাবের তাড়নায় কিডনি বিক্রি, ভীষণ বিপদে জয়পুরহাটের কয়েকশো মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। প্রতি বছর দেশে প্রায় 13,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান অন্তত 7,000। এই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রকল্পের আওতায় গেল বছর শনাক্ত হওয়া 620 রোগীর 547 জনই আসেন অ্যাডভান্স স্টেজে। চিকিৎসকরা বলছেন, অসচেতনতায় দেরিতে শনাক্ত হওয়ায় উন্নত চিকিৎসা দিয়েও বাঁচানো যায় না বেশিরভাগ রোগীকে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। চাঁদপুরের ফাতেমা বেগম 2 বছর ধরে স্তনে চাকা হওয়া সহ একাধিক উপসর্গে ভুগছিলেন। শনিবার আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায়। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে স্তনের টিউমার শনাক্ত করেন চিকিৎসকরা। তবে ক্যান্সার জীবাণু না থাকায় কিছুটা স্বস্তি হলেও থাকতে হবে চিকিৎসকদের তত্ত্বাবধানে। মাঝে মধ্যে গায়ে মারতো, ব্যথা করতো বা পিরিয়ডের আগে জ্বর আসা পড়তো। এই জন্য স্তনে চাকা হওয়া, চামড়া কুঁচকে যাওয়া, আকারে পরিবর্তন, দীর্ঘ সময় ব্যথা সহ 8টি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেল বছর স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসে 1,600-র বেশি নারী। শনাক্ত 620 জনের মধ্যে 544 জনই আসেন অ্যাডভান্স স্টেজে। বছরে প্রায় 13,000 নারী আক্রান্ত হন স্তন ক্যান্সারে, যার মধ্যে মৃত্যু হয় 7,000-এর বেশি। স্তন ক্যান্সার নিরাময়যোগ্য হলেও দেরিতে শনাক্ত হওয়ায় বেড়ে যায় মৃত্যুর হার। স্তনে একটা চাকা নিয়ে আসে, কেউ আসে যে উপরে চামড়ার যে চেঞ্জ নিয়ে আসে, অনেক সময় আছে নিপল, যেটা ওটা রিট্রাক্টেড মানে ভিতর দিকে ঢুকে যায়। কারো কারো ক্ষেত্রে ডিসচার্জ মানে লাল রঙের কোনো মানে পদার্থ বেরোয় আসে, এরকম আসে। কোনো কোনো ক্ষেত্রে বগলের চাকা নিয়ে আসে। খাদ্যাভ্যাসে পরিবর্তন, দেরিতে সন্তান জন্মদান, সন্তানকে বুকের দুধ পানে অনীহা সহ নানা কারণে দেশে স্তন ক্যান্সারের হার বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। আগে আমাদের বাল্যবিবাহ বেশি ছিল, অথবা বাচ্চা নেওয়ার প্রবণতাটা ছিল আগে। বিয়ে আমাদের সময়টা এখন যেমন যথেষ্ট দেরি করে, বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত মহিলারা যারা আছে তারা একটু দেরি করে বিয়ে করে। ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে যথেষ্ট রক্ষণশীলতা আছে যে ব্রেস্ট ফিডিং করাবে না। থেরাপি, সার্জারি সহ দেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। যেগুলো খারাপ ধরনের রেজাল্ট আসে সেগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি চিকিৎসা করলেও দেখা যায় আরেক জায়গায় চলে গেছে, কিংবা আমাদের কাছে আসেই মেটাস্টেসিস অবস্থায়। কিন্তু যেগুলো আপনার রিপোর্ট মোটামুটি ভালো থাকে, ফেভারে থাকে, আমাদের কমপ্লিট ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে ব্রেস্ট ক্যান্সার রোগী এখন বেশিরভাগই
সুস্থ হয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশের প্রান্তিক পর্যায়ে ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। অভাবের তাড়নায় প্রায় ২০ বছর ধরে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৫০০ মানুষ নিজের শরীরে কিডনি বিক্রি করে এখন ভালো নেই কেউই। তাদের স্বপ্ন ছিল কিডনি বিক্রি করে পরিবারের সচ্ছলতা ফেরাবেন, কিন্তু ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। আমি 2011 সালে ভুল করে নিজে এই অঙ্গটা বিক্রি করছি ভাই, করে নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি, এখন কোনো কাম কিছু করতে পারতেছি না। জয়পুরহাটের মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের বাসিন্দা শাহারুল ইসলাম একসময় ঢাকায় সংসার চালানোর মতো ভালো বেতনের চাকরি করতেন তিনি, কিন্তু দালালের ফাঁদে পড়ে হঠাৎ নেন ভুল সিদ্ধান্ত। 2011 সালে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে ও পরিবারের সচ্ছলতা ফিরবে দালালদের এমন প্রলোভনে বিক্রি করে ফেলেন নিজের কিডনি। এখন কর্মক্ষমতা হারিয়ে বিভিন্ন রোগে দুর্বিষহ দিন কাটছে তার। প্রলোভনের কারণে এই ভুলটা করেছি, সবার কাছে অনুরোধ করবে এই কাজ যেন আমার মতো কেউ ভুল না করে। শাহারুলের মতো এমন কয়েকশো ভুক্তভোগী জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামে। সহজ সরল দরিদ্র অসহায় মানুষকে স্বপ্ন দেখানো হয় কিডনি বিক্রি করে ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু ভাগ্যের চাকা আর ঘোরেনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, করতে পারছেন না ভারী কাজও। স্বপ্ন ছিল বাড়িঘর কর্ম, বিয়ে হলো, বাচ্চা ভালো মন্দ খাওয়া, বাচ্চা ঘর করামো, এই স্বপ্ন ছিল। স্বপ্ন নাই, স্বপ্ন ভেঙে গেছে। আমরা যে অপরাধী কাজ করছি এটা সামাজিকভাবে অপরাধ, মহান আল্লাহর কাছে অপরাধী আমরা সেজে গেছি। যাদের কিছুই নাই তাদেরও দিন পথ যাচ্ছে, কিন্তু আমরা লোভের কারণে বা লোভের বশবর্তী হয়ে এই ধরনের পথে পা বাড়াচ্ছি। 5 লাখ থেকে 15 লাখ টাকার প্রলোভনে 2005 সাল থেকে বিভিন্ন সময়ে প্রায় 500 মানুষ কিডনি বিক্রি করেছেন, কিন্তু কিডনি বিক্রির আইন বৈধতা না থাকায় চুক্তি অনুযায়ী টাকা পাননি ভুক্তভোগীরা। এখন ঋণের বেড়াজাল ও লোকলজ্জার ভয়ে কেউ ঘর ছাড়া, বিভিন্ন রোগে হারিয়েছে নিজের স্বাভাবিক কর্মক্ষমতা। মানবেতর জীবনে এখন সরকারি সহযোগিতা চান তারা। শারীরিকভাবে সমস্যা মানে হলো ভারী কাজ করতে গেলে একটু ব্যথা করে, অনেক ব্যথা করে। চাই সরকার যদি বলে যে সাহায্য করে, তাহলে আমি কিছু একটা করতে পারবো, কিবা গরু বাছুর কিবা একটা বাড়ি ঘর করতে পারবো। এখন তো এটা করার পর তো কোনো মানুষ ভালো থাকতে পারবে না, এটা করার পর কোনো মানুষ ভালো থাকতে পারে না বা পারবে কোনোদিনই। আমি আমার লাস্ট চাওয়া উদ্দেশ্য হলো যে আমাদের মতো আর কেউ যেন এই ভুল কাজ না করে বা এই অপরাধের পথে কেউ যেন না পা বাড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও মানুষকে নানাভাবে সচেতনতার কারণে বর্তমানে কিডনি বিক্রি বন্ধ আছে জানিয়ে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার পক্ষ থেকে বা উপজেলা পরিষদের পক্ষ থেকে যতখানি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমি সেই সুযোগ সুবিধাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষকে সবসময় দিয়ে আসছি এবং ভবিষ্যতে আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গেল কয়েক বছরে যারা দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করে শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ খোলা আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সেবায় যথাযথ চেষ্টা করবে। একসময় কিডনির হাট হিসেবে পরিচিত এই উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে দালালরা গা ঢাকা দিয়েছে বলে জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন ও ছোটন সাহা। প্রথমে আমরা যুক্ত হচ্ছি মুন্সিগঞ্জে। সুমন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? জি আসলে দিন দিন মাছের বাজার আসলে লাগামের বাইরে চলে যাচ্ছে। এদিকে বর্ষার কারণে পানি নদীতে বেশি থাকায় আসলে নদীতে মাছ সরবরাহ কম থাকায় আসলে এখানে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে। এখানে প্রতিদিন আসলে মাছের বাজার দিন দিন বেড়েই চলেছে। আগে যেমন ইলিশ মাছ ছিল 1600 টাকা, সেই ইলিশ এখন বিক্রি হচ্ছে 2200 টাকা। চিংড়ি মাছ
চিংড়ি মাছ আসলে দাম আসলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আসলে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি যদি একটু আমি একজন ক্রেতার সাথে কথা বলবো, একটু আপনি জানাবেন যে আসলে মাছের বাজার কেমন দেখছেন আপনারা? মাছের তো আপনার এই মাছ নাকি সবগুলো চাষের মাছ, আর দেশি মাছ যা আছে অনেক দাম, না অনেক বেশি দাম। আর এমনিতে মাছ যেগুলো আপনার ম্যাক্সিমাম মাছ চাষের মাছ, চাষের মাছের দাম কম আছে, মোটামুটি রিজনেবল আছে, কিন্তু নদীর মাছটা নাই বাজারে, খুব কম, আর থাকলেও অনেক দাম হবে। সাধ্যের মধ্যে আছে কিনা? সাধ্যে সবার সাধ্যের মধ্যে নাই, মাছের বাজার বেশি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আসলে একজন ক্রেতার সাথে কথা বললাম, আসলে উনি জানালেন যে মাছের বাজারের দাম অনেক বেশি। এই ছিল মুন্সিগঞ্জ বাজার থেকে আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি ভোলা সহকর্মী ছোটন সাহার কাছে। ছোটন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নিত্যপণ্যের বাজারে যে দরদাম সেটি আসলে প্রতিদিনের মতো আজকে সেই একই অবস্থা। আমরা বাজার ঘুরেছি এবং বাজার ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, এখানে হচ্ছে প্রতিদিনই কাঁচামালের দাম ওঠানামা করছে এবং একই স্থানে থাকছে না। বিশেষ করে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ সহ যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু আজকের বাজারও অনেকটা ঊর্ধ্বগতির দিকে। বিশেষ করে আলু কিন্তু কেজি প্রতি আজকের বাজারে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে, যে আলু বিক্রি হতো 95 থেকে 100 টাকা। এবং একই সাথে বেড়েছে দুঃখিত পেঁয়াজের দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। তবে আলুর দাম বিক্রি হচ্ছে গত কালকেও যে আলু বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে, সেটি আজকে 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আদার দাম যদিও কিছুটা কমেছে, আদা বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা দরে। তবে সবচেয়ে যে বিষয়টি, যে পণ্যটির দাম বেড়েছে কাঁচামরিচ, কাঁচামরিচের বাজার কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বাজারে এসে ক্ষোভ প্রকাশ করছেন, অসন্তোষ প্রকাশ করছেন। আমরা একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলতে চাই এবং এই যে পণ্যের দরদাম কেন প্রতিদিনই বাড়ছে, ওঠানামা করছে, আপনি বলবেন পণ্যের দাম কেন প্রতিদিনই বাড়ছে? আসলে আমাদের এখানে বাজারে আমরা আজকে যদি মনে করেন যে আড়তে গেছি, আর রেখা কিনছি 50 টাকা কেজি, তারপরে ভেন্ডি কিনছি 50 টাকা কেজি, আখরি কিনছি 75 টাকা কেজি, শশা। এটা কেন মানে প্রতিনিয়ত বাড়ছে? এটা আসলে আমরা তো যেটা আমাদের ভোলার মাল, এই মালটা আমরা আড়তে গেলে তারা এই যে দাম বলে আমাদের সেই দাম কিনতে হয়। তারপরে আড়তে আমরা সমস্ত মালই আড়তে থেকে কিনি, রেখা, করলা, মূলা, ভেন্ডি, আখরি, এই মালটা জয়সর থেকে আসে। কিন্তু আসলে কালকে কিনছি হলো আপনার দেখেন 1 কেজি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে মানে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু আসলে ভিন্ন মত। ক্রেতারা বলছিল বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে, তারপরও ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু এই পণ্য বিক্রি করছে। তবে বিক্রেতারা বলছে সরবরাহ কম এবং তাদের আড়ত থেকে কেনা বেশি পড়ছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো আমরা গতকালকে দেখেছি এই যে পণ্যের দাম নিয়ন্ত্রণে কিন্তু জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কিন্তু অভিযান হয়েছে এবং একই সাথে 2 জন ব্যবসায়ীকে কিন্তু জরিমানাও কিন্তু করা হয়েছে। তো এরপরও আজকের বাজারে কিন্তু তার প্রভাব পড়েনি। এরপরে নিত্যপণ্যের দাম কিন্তু আজকের বাজারেও কিন্তু ঊর্ধ্বগতি। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। দর্শক, ভোলা এবং মুন্সিগঞ্জের বাজার দর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 4 বছর পেরিয়ে গেলেও দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের জমি অধিগ্রহণ বাস্তবায়ন হয়নি। কাজ থেমে থাকায় বিপাকে পড়েছেন জমির মালিকরা। আশ্বাস থাকলেও বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। 2020 সালে নদী ভাঙন রোধে দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প পাশ হয় একনেকে। 1351 কোটি 70 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ।
এই প্রকল্পের অধীনস্থ এলাকায় 90 বিঘা জমি অধিগ্রহণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়, যার আওতায় পড়ে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও 4 শতাধিক বসতবাড়ি, রয়েছে বিভিন্ন কাঁচা পাকা ভবন, সেই সাথে প্রকল্প এলাকায় পড়েছে অসংখ্য গাছও। কিন্তু অধিগ্রহণের নোটিশে সীমাবদ্ধ থাকে এই প্রকল্প, 4 বছরেও শুরু হয়নি কাজ। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও জমি এ প্রকল্পের অধিগ্রহণ হলেও এখনো ক্ষতিপূরণের কোনো অর্থই পায়নি এলাকাবাসী। আজ দীর্ঘদিন যাবত একবার করার কারণে এদের জমি এবং ঘরবাড়িগুলো যার যেরকম ছিল ঠিক সেরকমই আছে, অর্থাৎ কেউ কোনো মেরামত করতে পারতেছে না। ঘর বাড়ি ওই ঝড় বৃষ্টি এলে ভেঙেছিল, 5 বাচ্চা নিয়ে ওই বৃষ্টির ভিতরে থালায়, কিন্তু এটা হারতে পারতেছি না। আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না, আমাদের সাইডে নদী আসছে, আমরা এক জায়গায় ভাঙ্গে চলে যাবো, তাও যাইতে পারতেছি না। এই ঝুড়ি বাতাসে ভেঙে যায়, টিন লাগাইতে পারতেছি না। সরকার নিয়ে যাবে, টাকা পয়সা দেবে না, একার উপরে সব লিখে নিয়ে গেছে। উপরন্তু ভূমি অধিগ্রহণের কারণে স্থানীয়রা মেরামত করতে পারছে না নিজেদের বসতবাড়ি, বন্ধ আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ধসে পড়ছে বিভিন্ন কাঁচা পাকা ভবন। এতে নিজেদের স্থাপনায় কোনো পরিবর্তন করতে না পারায় চরম বিপাকে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। জমি বিক্রি করতে পারতেছি না, একটা গাছ কাটতে পারতেছি না, আমরা একটা ঘর সারতে পারতেছি না। প্রায় 1-150 দোকান আছে, সমস্ত দোকানের যত ভাড়াটিয়া ছিল সব দোকান খালি করে তারা অন্য জায়গায় চলে গেছে। এই যে দোকানদার গিরা 4-5 বছর ধরে ক্ষতি, একজন একটা মেয়ে বিয়ে দিবে পারতেছে না, বাড়ি নাই, বাড়ি ঘর দরজা ভাঙা। প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া হলে দায়সারা জবাব দেন প্রকল্প সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড যে ডিজাইনটা দিছে, এই ডিজাইনটা আগে বুয়েটে বেটিং হবে, বেটিং হওয়ার পরে তখন এটা আপনার পানি উন্নয়ন বোর্ড একটা এস্টিমেট দিবে, ওরা তখন রিভাইজ এস্টিমেটটা হতো, আমরা যেটা RDB রিভাইজ হবে তখন উঠতে পারে আর কি। যে বর্তমানে যে চাপ আছে সে অনুযায়ী একটা সমীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী ঘাট কিছু ছেড়ে দিয়ে যাতে আমাদের মানে ব্যাংক প্রোটেকশনের দৈর্ঘ্যটা কমিয়ে কিছু করা যায় কিনা, খরচটা কমানো যায় কিনা সেই ব্যাপারে। দ্রুত জমির মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দৌলতিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন হোক প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ে হাতির বাধাহীন চলাচল নিশ্চিতে খাগড়াছড়িতে গঠন করা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। শুধু তাই নয়, হাতির আকস্মিক আক্রমণ থেকে পাহাড়িদের রক্ষায়ও কাজ করবে এই টিম। সেই সঙ্গে ফসল ও গাছ রক্ষায়ও কাজ করবে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের গড়া এই রেসপন্স টিম। সহকর্মী অপু দত্তের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। প্রাকৃতিক নিয়মে প্রতিটি প্রাণী সুন্দর ও আকর্ষণীয় তার নিজস্ব পরিবেশে। তবে অভয়ারণ্য নষ্ট হয়, মানুষের বসতবাড়িতে বেড়েছে হাতির উৎপাত। বন্য হাতি ফসলের ক্ষতির পাশাপাশি ঘটাচ্ছে প্রাণহানিও। তবে মানুষ ও হাতির এমন বৈরী পরিস্থিতিতে এগিয়ে এসেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এরই মধ্যে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির 5টি বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে গড়ে তুলেছে এলিফ্যান্ট রেসপন্স টিম। এসব প্রাণীর জীবন সুরক্ষার পাশাপাশি হাতির অবস্থান জানিয়ে ক্ষয়ক্ষতি এড়াতেও সতর্ক করে তারা। হাতি যখনই আমাদের এলাকায় আসে, আমরা সবসময় হাতির জন্য একটু নিরাপত্তা কিভাবে লোকজন থাকবে বা ক্ষতিগ্রস্ত না করবে এই বিষয় নিয়ে আমরা পরামর্শ দিই, লোকজনকে সতর্ক করি। হাতি ক্ষতি করতে পারবে, কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না, এরকম করে মানুষের সতর্ক বা সব এলাকায় আমরা জানাই দিই। অতীতেও হাতির এই যে অসুখ হয়েছে, আমরা একে একে 2টো হাতিকে 2 পর্যন্ত আমরা চিকিৎসা করেছি। আমরা এই এলাকাতে হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন্য হাতির পাল ধানের জমি, সবজি, ফলজ বাগানের ক্ষতি এবং মানুষের প্রাণহানি ঘটলে যাচাই বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে জানায় পাবলাখালী রেঞ্জের এই কর্মকর্তা। প্রজেক্টটিকে যদি আমরা 5 বছর চালিয়ে নিতে পারি, আমার মনে হয় যে এই বনের ইয়েও বাড়বে, মানও বাড়বে এবং মানে ভেজিটেশন পুনরুদ্ধার হবে। এদিকে বন বিভাগ বলছে হাতিকে বনাঞ্চলে ফেরানো সহ স্থায়ী সমাধানের লক্ষ্যে কাঁচা লং বন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। স্টেক হোল্ডারের যদি কোনো অ্যাসেটের ক্ষতি করে থাকে সেক্ষেত্রে সে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। সেই সাথে কাউকে যদি আহত করে থাকে তাহলে পাবে 1 লক্ষ টাকা, এবং যদি কোনো কারণে নিহত হয়ে যায় হাতি দ্বারা অথবা বন্য প্রাণী দ্বারা তাহলে সে পাবে 3 লক্ষ টাকা। এ পর্যন্ত 108 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণ তুলে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে বন্য হাতি রয়েছে 260টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই জানিয়ে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর প্রথমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববারের ভাষণে বাইডেন বলেন, রাজনীতি কখনোই আক্ষরিক অর্থে যুদ্ধের ময়দান হতে পারে না। এ থেকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন তিনি। আততায়ীর হাতে সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। এ ঘটনায় কারণ উদ্ঘাটন না হলেও অনুসন্ধান চলছে বলেও দাবি করেন তিনি। বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকবে, তবে তা হতে হবে শান্তিপূর্ণ বিতর্কের স্থান। এদিকে উইসকনসিনে এক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল 3 দিনে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নতুন করে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে হামলায় প্রাণ গেছে অন্তত 17 ফিলিস্তিনির। রোববার বিকেলে ভয়াবহ হামলায় আহত হন আরও 80 জন আশ্রয়হীন ফিলিস্তিনি। এ নিয়ে গেল 3 দিনেই নারী শিশুসহ 142 জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর সেনারা। এর মধ্যে সবচেয়ে জঘন্য হামলা চালায় আল মাওয়াসি শরণার্থী ক্যাম্পে, যেখানে নিহত হন 90 জনের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ক্যাম্পে হামাসের এক নেতাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। দেখছেন সংবাদ সকাল।